আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আফরোজখান মডেল স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো। করোনার এই সংকটময় মুহূর্তে তোমাদের পড়াশোনার ঘাটতি পুষিয়ে নিতে আমাদের স্কুল থেকে যে অনলাইন ক্লাস শুরু হয়েছে, আশা করি তোমরা ক্লাসগুলো নিয়মিত করছো। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিব। ক্লাসে যাওয়ার আগে একটা কথা বলিনি, সেটা হচ্ছে তোমরা অনেক সময় পরীক্ষায় ভালো লিখে থাকো, যখন রেজাল্ট হয় তখন অনেকেই আশানুরূপ রেজাল্ট না পেয়ে মনক্ষুণ্ণ হয়ে থাকো। এখন তোমরা কি একটিবার ভেবে দেখেছো কেন সেই রেজাল্টটা খারাপ হয়েছে? তোমরা অনেকে পরীক্ষা ভালো লিখো কিন্তু রেজাল্ট ভালো হয় না কেন? যখন তোমরা পরীক্ষায় লিখো খাতায়, তো লিখার মধ্যে দিয়ে যখন একটা প্রশ্ন লিখো, সে লিখার মধ্যে দিয়ে অনেকগুলো ভুল তোমরা অগোচরে করে থাকো, সে বিষয়গুলো তোমরা বুঝে থাকো না। আজকে বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে বাক্য। শুধু বাংলা ব্যাকরণ নয়, পৃথিবীর প্রত্যেকটি ভাষার ব্যাকরণেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাক্য। আমাদের বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাক্য। যদি তোমরা এই বাক্যের একটা বাক্য গঠন কিভাবে হয়, একটা বাক্যের গঠন প্রক্রিয়া যদি ভালো করে না বুঝতে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা বাক্য লিখতে গিয়ে উত্তর লিখতে গিয়ে অনেকগুলো ভুল করে ফেলো অগোচরেই। আজকে আগামী সময়টুকু আমার সঙ্গে থাকলে অবশ্যই তোমরা যা যা জানতে পারবে সেটা হচ্ছে গিয়ে যে একটা বাক্য কিভাবে গঠিত সেটা বুঝতে পারবে, একটা বাক্য গঠনের প্রক্রিয়া বুঝতে পারবে, একটা সার্থক বাক্যের যে বৈশিষ্ট্য সেটা জানতে পারবে, একটা বাক্যের প্রকারভেদ জানতে পারবে। তো আশা করি আগামী শেষ সময়টুকু আমার সঙ্গে তোমরা থাকবে। আর অবশ্যই এই ক্লাসটি যারা দেখছো, অবশ্যই বাসায় তোমরা বই এবং খাতা নিয়ে বসবে। চলো এবার আমরা ক্লাসে যাই। বাক্য দেখো, আগে পরিচিত হই। বাক্য বলতে আমরা কি বুঝি? বাক্য বলতে আমরা বুঝি যে অর্থবোধক কতগুলো শব্দের সমষ্টি, যার মাধ্যমে একজন বক্তার মনের ভাব প্রকাশ পায়। তার মানে যদি কোনো একটা বাক্যের দ্বারা, যদি কোনো একটা বক্তব্যের দ্বারা মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ না পায়, সেটাকে আমরা কখনো বাক্য বলতে পারি না। আরেকটা বিষয় খেয়াল রাখবে যে বাক্য হচ্ছে একটি ভাষার মূল উপাদান। একটা ভাষার মূল উপাদান হচ্ছে বাক্য। কাজে এই বাক্য যদি আমরা সঠিকভাবে গঠন করতে না পারি, তাহলে ভাষা শুদ্ধ হবে না। ঠিক আছে? তাহলে আমি কি বললাম যে অর্থবোধক শব্দের সমষ্টি যদি মনের ভাব প্রকাশ করে বক্তার, তাহলে আমরা সেটিকে কি বলতে পারবো? বাক্য বলতে পারবো। এবার তোমরা খেয়াল করে দেখো, আমি ক্লাসে যখন তোমাদের বাক্য নিয়ে আলোচনা করেছিলাম, তখন বাক্যের একটি অংশ কথা বলেছিলাম, যে একটি সার্থক বাক্য নিয়ে কথা বলেছিলাম। আজকে সেই বিষয়গুলো আরো ক্লিয়ার করে তোমাদের বুঝিয়ে দিব। দেখো, বাক্য তার মানে হচ্ছে, আমরা বুঝলাম যে বাক্য হচ্ছে যে একটি মনের ভাব প্রকাশের মাধ্যম, এবং সেই মনের ভাব যদি পুরোপুরি প্রকাশ না পায়, তাহলে সেটা আমরা বাক্য বলতে পারি না। এবার দেখো, একটি উদাহরণ দিয়ে যাক। করিম ভাত। তার মানে দেখো, করিম ভাত, এই বাক্যের কি মনের ভাব প্রকাশ পাচ্ছে? অবশ্যই মনের প্রকাশ পাচ্ছে না। আর একটু দেখি আমরা, বাবা ইলিশ বাজার বাবা ইলিশ থেকে আনলেন। দেখো যে বাবা ইলিশ থেকে আনলেন, তার মানে কি এই বাক্যের মধ্য দিয়ে কি একজন বক্তার মনের ভাব প্রকাশ পাচ্ছে? অবশ্যই প্রকাশ পাচ্ছে না। কাজেই দেখো, যদি একটি বক্তার মনের ভাব প্রকাশ না পায়, তাহলে আমরা কখনো তাকে বাক্য বলতে পারি না। তার মানে অবশ্যই বাক্যগুলো ভুল হয়েছে। তার মানে এই বাক্য ভুল হয়েছে, এই বাক্য ভুল হয়েছে, তাই না? দেখো, এরকম ভাবে যদি বক্তার মনের ভাব প্রকাশ না পায়, তাহলে আমরা তাকে বাক্য বলতে পারি না। ঠিক আছে? অবশ্যই তোমরা বুঝতে পারছো। এবার আমরা কথা বলবো বাক্য কিভাবে গঠিত হয়। দেখো, একটা বাক্য গঠনের, দেখো বাক্য
গঠনের নিয়ম। দেখো বাংলা বাক্যের একটা পদস্থাপন নীতি আছে, সেই পদস্থাপন নীতিটা কি দেখো। 1 নম্বরে প্রথমে বলবো হচ্ছে কর্তা, তারপরে হচ্ছে কি কর্ম, তারপর হচ্ছে কি ক্রিয়া। তার মানে বাংলা বাক্যের পদস্থাপন নীতি হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া। যদি আমি একটা উদাহরণ দিই, দেখো যে আমি ভাত খাই, আমি ভাত খাই। দেখো এই বাক্যের কর্তা হচ্ছে কি আমি, ভাত হচ্ছে কি কর্ম, খাই হচ্ছে কি ক্রিয়া। তার মানে দেখো আমি ভাত খাই, এটাকে সার্থক বাক্য। এখন যদি বলি যে খাই ভাত আমি, তাহলে বাক্য হবে? অবশ্যই বাক্য হবে না। তাহলে বাংলা বাক্যের পদস্থাপন নীতি লঙ্ঘিত হবে। তাহলে আমরা বলতে পারি বাংলা বাক্যের পদস্থাপন নীতি হচ্ছে কি কর্তা, কর্ম, ক্রিয়া। অবশ্যই কর্তা গ্রহণ বসবে, প্রথমে বসবে। 2 নম্বর দেখো যে আমরা তাহলে কি বুঝতে পারলাম যে বাক্যের প্রথমে কি বলবে কর্তা, তারপরে কি কর্ম, তারপর হচ্ছে কি ক্রিয়া। তারপরে দেখো হচ্ছে আমরা বলতে পারি যে একটা আমাদের বাংলা বাক্যের যে আমরা বাংলা বাক্যে অনেক সময় কি অনেকগুলো পদ থাকে, বিশেষ্য থাকে, বিশেষণ থাকে, সর্বনাম থাকে। সেক্ষেত্রে দেখো আমরা বলি যে বিশেষণ, বাক্যের বিশেষণ কি অবশ্যই বিশেষ্যের আগে বসে। আগে বসে খেয়াল করে দেখো আমি কি বলেছি যে বাক্যের বিশেষণ অবশ্যই বিশেষ্যের আগে বসে। দেখো একটা উদাহরণ দেওয়া যাক। করিম করিমের সুন্দর সাইকেল আছে। খেয়াল করে দেখো এই বাক্যে সুন্দর সাইকেল আছে। দেখো এখানে সাইকেল বিশেষ সাইকেল লাগে সুন্দর বসছে। ঠিক আছে, বুঝতে পারছো? এভাবে আরেকটি নিয়ম দেখা যাক। দেখো যে বাক্যের সম্বোধন পদ অবশ্যই কি প্রথমে বসে। খেয়াল করে দেখো 3 নম্বরে দেখো দীপ্ত, দীপ্ত পদে বসো। তার আগে জেনে নিই সম্বোধন পদ বলতে আমরা কি বুঝি। কাউকে লক্ষ্য করে কিছু বললে সেটাকে আমরা কি বুঝি? সম্বোধন পদ বলি। খেয়াল করে দেখো এই বাক্যে দীপ্ত পড়তে বসো, তার মানে কি এখানে দীপ্ত প্রথমে বসেছে, দীপ্ত এদিকে আসো বা রহিম এদিকে আসো। এরকম যখন আমরা কাউকে সম্বোধন করে কিছু বলবো সেক্ষেত্রে অবশ্যই কি সম্বোধন শব্দগুলো কোথায় বসবে? প্রথমে বসবে। এবার 4 নম্বরে খেয়াল করে দেখো 4 নম্বরে আমরা বলতে পারি যে সর্বনামের বিশেষণ পরে বসে। বাক্যের মধ্যে যেখানে সর্বনাম থাকবে অবশ্যই সেটা কি বিশেষের কি বিশেষণের বিশেষণটা পরে বসে। দেখো যদি বলি সর্বনাম সর্বনাম বিশেষণ পরে বসে। খেয়াল করে দেখো বাক্যের মধ্যে যেখানে সর্বনাম থাকবে সেই সর্বনামের বিশেষণটি অবশ্যই কি পরে বসবে। দেখো তিনি দ্রুত হাঁটতে পারেন। খেয়াল করে দেখো তিনি দ্রুত হাঁটতে পারেন, এই বাক্যের তিনি হচ্ছে সর্বনাম। তার মানে এই সর্বনামের বিশেষণটি অবশ্যই তারপরে বলবো। আমরা জানি রুলসটি। দেখো দ্রুত এটা হচ্ছে কি সর্বনাম, তার মানে সর্বনাম হচ্ছে কি অবশ্যই বিশেষণের কি সর্বনাম কি সর্বনাম বিশেষণ অবশ্যই কি পরে বলবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার দেখো তাহলে আমরা কি জানতে পারলাম যে একটা বাংলা বাক্যের পদস্থাপন নীতি হচ্ছে কর্তা, কর্ম এবং কি ক্রিয়া। তাহলে আমরা আজকে আলোচনা করেছি বাংলা বাক্যের পদস্থাপন নীতি নিয়ে। আমি রুলস গুলো আবার একটু বলে দিই। দেখো যে আমি প্রথমে বলেছিলাম বাংলা বাক্যে প্রথমে কি বলবে? অবশ্যই কর্তা, তারপরে কি কর্ম, তারপরে ক্রিয়া। এরপরে বলেছিলাম 2 নম্বর রুলসে বলেছিলাম যে বাক্যের প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া।
এরপর আলোচনা করেছিলাম যে সম্বোধন পদ অবশ্যই বাক্যের শুরুতে বসে। এরপর বলেছিলাম সর্বনামের বিশেষণ অবশ্যই পরে বসে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বাংলা বাক্যের পদস্থাপন নীতি। অবশ্যই যদি আমরা এই নিয়মগুলো ফলো করে বাংলা বাক্য গঠন করি সেক্ষেত্রে কি বাংলা বাক্য ভুল হবে না। তোমাদের সামনে যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের পৃষ্ঠাগুলো বের করে দেখো যে আমি যেগুলো আলোচনা করেছি সেগুলো অবশ্যই তোমাদের বই আছে। এবার আমরা আলোচনা করব একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য নিয়ে। খেয়াল করে দেখো, সার্থক বাক্যের গুণ। একটি সার্থক বাক্যের প্রথম গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, 2 হচ্ছে যোগ্যতা, 3 হচ্ছে আসক্তি। দেখো অনেক সময় এটা তোমরা ভুল উচ্চারণ করে থাকো, শব্দটি আসক্তি না আসক্তি। তাহলে কি সার্থক বাক্যের কয়টি গুণ? আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। তাহলে একটি সার্থক বাক্যের কয়টি গুণ আমরা জানতে পারলাম? 3টি। কি কি? আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা। এবার আমরা আলোচনা করব, দেখো প্রথম যেটি সেটা হচ্ছে কি আকাঙ্ক্ষা নিয়ে। আকাঙ্ক্ষা বলতে আমরা বুঝি যে একটি বাক্যে একটি শব্দ বলার পরে একটি শব্দ শোনা আরেকটি শব্দ শোনার যে ইচ্ছা সেটাকে আমরা বলে থাকি কি আকাঙ্ক্ষা। যেমন যদি বলি আমি ভাত, দেখো আমি ভাত, এই যে আমি ভাত এরপরে একটি শব্দ মিসিং হচ্ছে, এই যে একটি মিসিং শব্দ শোনার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটাকে বলা হয় কি আকাঙ্ক্ষা। তাহলে আমরা সংজ্ঞা এরকম বলতে পারি যে একটি শব্দ বলার পরে আরেকটি শব্দ শোনার যে আগ্রহ সেটাকে আমরা কি বলবো? আকাঙ্ক্ষা। তার মানে কোনো বাক্য যদি আকাঙ্ক্ষা না থাকে সেটা আমরা কখনো বাক্য বলতে পারবো না। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে যোগ্যতা। দেখো যোগ্যতা, বাংলা ব্যাকরণে আমরা এই বাক্যের যোগ্যতা বলতে বুঝি বাক্যের ভাবগত মিলন। কি বুঝি আমরা? বাক্যের ভাবগত মিলন। ঠিক আছে, যোগ্যতা বলতে কি বুঝি আমরা? বাক্যের ভাবগত মিলন। তার মানে আমরা বুঝি বাক্যের ভাবগত মিলনকে যোগ্যতা বলে। একটা উদাহরণ দেওয়া যাক, খেয়াল করে দেখো। যদি বলি যে গরু আকাশে উড়ে, দেখো খেয়াল করে দেখো, গরু আকাশে উড়ে। আমরা অবশ্যই জানি গরু কখনো আকাশে উঠতে পারে না, তার মানে এটা বাক্য হবে না। এরকম বলতে পারি যে বড়শি দিয়ে নারিকেল পারি। দেখো বড়শি দিয়ে স্বাভাবিক মাছ ধরা যায়, অবশ্যই বড়শি দিয়ে নারিকেল পারা যায়। ঠিক আছে, তার মানে আমরা কি জানি যে বাক্যের ভাবগত মিলনকে কি বলে? যোগ্যতা বলে। এরকম উদাহরণ দেওয়া যেতে পারে যে বর্ষাকালে কুয়াশা, বর্ষাকালে শীত পড়ে, বা শীতকালে কালবৈশাখী ঝড় হয়। এ ধরনের বাক্যকে যদি আমরা দেখি তাহলে সেটা অবশ্যই এটা কি ভাবগত মিল থাকবে না, কাজে আমরা এটাকে বাক্য বলতে পারবো না। 3 নম্বর হচ্ছে কি আসক্তি। দেখো 3 নম্বর হচ্ছে কি আসক্তি। আসক্তি হচ্ছে কি যে একটি বাক্যের অর্থের মিল রেখে সঠিক জায়গায় শব্দ বসানোর নাম হচ্ছে আসক্তি। আমি আবার বলছি, দেখো বাক্যের অর্থের মিল রেখে সঠিক জায়গায় শব্দ বসানোকে আসক্তি বলে। খেয়াল করে দেখো, যেটা আমি এর আগে বলেছিলাম যে বাংলা বাক্যের পদস্থাপন নীতি আলোচনা করতে গিয়ে বলেছিলাম বাক্যে প্রথমে কর্তা, পরে কর্ম, পরে ক্রিয়া বসে, যে স্মরণীয় বিশেষণ পরে বসে, এগুলি হচ্ছে বাংলা বাক্যের পদস্থাপন নীতি। তো দেখো কি বলেছি আসক্তির মধ্যে, যে বাক্যের অর্থের মিল রেখে সঠিক জায়গায় শব্দ বসানোকে আসক্তি বলে। একটা উদাহরণ দেওয়া যায়, দেখো আগের উদাহরণটা আমি ব্যবহার করি। দেখো যে ইলিশ বাবা বাজার থেকে আনলেন। দেখো আমরা একটু আগে যে আলোচনা করেছিলাম বাংলা বাক্যের পদস্থাপন নীতি, এখানে কি পদস্থাপন নীতি লঙ্ঘিত হয়েছে কিনা? ইলিশ, এই বাক্যের কর্তা হচ্ছে কি বাবা। দেখো তার মানে কি বাবা মাঝখানে চলে গিয়েছে, ইলিশ চলে আসছে সামনে, বাজার থেকে আনলেন, তার মানে কি
এই বাক্যের দ্বারা কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে? অবশ্যই পাচ্ছে না। ইলিশ বাবা বাজার থেকে আনলেন, তার মানে কি এই বাক্যের দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না, কাজে আমরা এটাকে বাক্য বলতে পারি না। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার তাহলে আমরা আলোচনা করলাম কি একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য নিয়ে। তাহলে বলো দেখি একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকে? 3টি। কি কি? আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। একটি বাক্য গঠন করতে হলে অবশ্যই এই বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে, তা না হলে আমরা কি বলতে পারি না? বাক্য বলতে পারি না। ঠিক আছে, এবার বাক্যের এই যোগ্যতার সঙ্গে আরো কিছু কিছু বিষয় সংশ্লিষ্ট আছে, সেটা আমরা জানি। একটা হচ্ছে কি যে বাক্যের মধ্যে অপ্রচলিত দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়, সেটা আমরা জানি। আর জানি হচ্ছে কি যে বাক্যের গুরুচণ্ডালী দোষ হলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়। আর জানি হচ্ছে বাক্যের যদি কি হয় যে বাগধারার পরিবর্তন হলে বাক্যের যোগ্যতা বিনষ্ট। একটা উদাহরণ দেওয়ার মতো দেখা যাক। এক নম্বর দেখা হচ্ছে যে অপ্রচলিত শব্দের ব্যবহার। তার মানে দেখো বাক্যের মধ্যে যদি আমরা অপ্রচলিত শব্দের ব্যবহার করি তাহলে সেই বাক্যের কি হয়? যোগ্যতা বিনষ্ট হয়। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ। তার মানে নর্মালি এই প্রপঞ্চ শব্দের অর্থ হচ্ছে আমরা জানি যে চালাকি বা কি চালাকি করা আর কি, চতুরি করা। তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো, এই শব্দের সঙ্গে নরমালি আমরা পরিচিত নই, কাজে এই ধরনের অপ্রচলিত শব্দ যদি আমরা বাক্যে ব্যবহার করি তাহলে কি হবে? বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়। আর তোমরা আমি যে কথাটা আগে বলেছিলাম যে তোমরা একটা বাক্যের একটা প্রশ্ন উত্তর লিখতে গিয়ে তোমরা অনেক সময় এই ধরনের ভুলগুলো করে থাকো, যে অপ্রচলিত শব্দ ব্যবহার করে থাকো, ফলে কি হয় তোমাদের কাঙ্ক্ষিত মার্কস তোমরা পাও না। ঠিক আছে, তার মানে কি বাক্যের মধ্যে অপ্রচলিত শব্দের ব্যবহার করলে বাক্যের কি হয়? যোগ্যতা বিনষ্ট হয়। 2 নম্বর কি বলেছিলাম? এরপরে বলেছিলাম হচ্ছে গুরুচণ্ডালীর দোষ। এটার সঙ্গে আমরা অনেক আগে থেকে পরিচিত, যেটা অনেকে করে থাকি, যে একটি বাক্যে যখন আমরা যে তৎসম বা সংস্কৃত শব্দের সঙ্গে দেশি এবং আন্তরিক শব্দ মিশ্রণ ঘটাবো তখন সেই বাক্যের কি হবে? যোগ্যতা বিনষ্ট হবে। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, দেখো এরকম, আবার বলি কথাটা, যে একটি বাক্যে যখন আমরা কি করব যে তৎসম শব্দের সঙ্গে আঞ্চলিক শব্দের বা দেশি শব্দের মিশ্রণ ঘটাবো তখন সে বাক্যে কি হয়? যোগ্যতা বিনষ্ট হয়। যেমন আমরা যদি বলি যে গরুর গাড়ি, এটা না বলে যদি বলি গরুর শপথ, তার মানে সেটা কি হবে? হবে না। তার মানে কি যে গরুর গাড়ি না বলে গরুর শপথ বলে কি বাক্য হবে? হবে না। এজন্যই এই বাক্যে কি হয়েছে? গুরুচণ্ডালীর দোষ হয়েছে। কাজেই আমরা জানলাম যে গুরুচণ্ডালী হলে বাক্যের কি হবে? যোগ্যতা বিনষ্ট হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে যে বাগধারার শব্দ পরিবর্তন। দেখো আমরা অনেক সময় কি বাগধারা হচ্ছে একটা ভাষার হচ্ছে কি সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। এই বাগধারার যদি পরিবর্তন হয় তাহলে বাক্যের যোগ্যতা কি হয়? বিনষ্ট হয়। যেমন দেখো বাগধারার পরিবর্তন, যেমন দেখো আমরা বলতে পারি যে অরণ্যের রুদন। অরণ্যরুদন বলতে আমরা বুঝি কি? যে নিষ্ফল আবেদন। এখন অরণ্য মানে হচ্ছে বন, রুদন মানে হচ্ছে কান্না। এখন অরণ্যরুদন বাগধারা শব্দের অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন। এখন এই শব্দটি বলে না বলে যদি আমরা বলে থাকি যে বনে ক্রন্দন, তাহলে কি বাক্য হবে? অবশ্যই হবে না। কাজে এখানে কি হয়েছে? বাগধারার অর্থের পরিবর্তন হয়ে গেছে। অরণ্যের রুদন অর্থ নিষ্ফল আবেদন, সেটা না বলে বললাম যে বনে ক্রন্দন, তাহলে কি হবে? বাক্য হবে? হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে আমরা যাই হচ্ছে উপমান ভুল প্রয়োগ। দেখো আমরা অনেক সময় প্রশ্নের উত্তর লিখতে গিয়ে উপমা ব্যবহার করতে গিয়ে অনেক ভুল করে ফেলি। সেক্ষেত্রে উপমার ভুল প্রয়োগের ফলে হয় কি যে বাংলা বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়। আমরা একটা উদাহরণ দেই। দেখো যে
আমার মনে আশার বীজ উঠল। দেখো এখানে আমার মনে আশার বীজ উঠলো। দেখো এই বীজের সম্পর্ক আমরা জানি হচ্ছে কি কি সঙ্গে, খ্যাতের সঙ্গে বা কোনো মাঠের সঙ্গে। কাজে আমাদের আমার মনে আশার বীজ উঠলো এটার সঙ্গে এটা কি যাচ্ছে না। কাজে এই বাক্যের উপমার ভুল হয়েছে। আমরা আরো উদাহরণ দিতে পারি, যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। আমার হৃদয় মন্দিরে, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। দেখো যে এই বাক্যে হৃদয় মন্দিরে, আগে এই কথা বলেছি, বীজের সম্পর্ক হচ্ছে ক্ষেত্রের সঙ্গে, মাঠের সঙ্গে। হ্যাঁ, কাজে এই হৃদয় মন্দিরে কি হয় না, হৃদয় মন্দিরে তো আর বীজ হয় না। কাজে আমরা এখানে উত্তরটা হবে যে হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে আমরা যাই হচ্ছে বাহুল্য দোষ নিয়ে। দেখো বাহুল্য দোষ, বাহুল্য দোষ হচ্ছে এটার সঙ্গে আমরা অনেক আগে থেকে পরিচিত। এটা আমরা অনেকেই বুঝেও করে থাকি, না বুঝেও করে থাকি। বাহুল্য দোষ হচ্ছে যে অপ্রচলিত, বাহুল্য দোষ হচ্ছে কি আমরা বুঝি কি, যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার। খেয়াল করে দেখো, দেশের সকল আলেমগণ এ কথা স্বীকার করেন। খেয়াল করে দেখো, দেশের সকল আলেমগণ এ কথা স্বীকার করেন। দেখো এখানে যে এখানে সকল হচ্ছে কি, এটা একটা বিশেষণ। দেখো আলেমগণ, দেখো যদি আমরা বলতাম দেশের আলেমগণ এই কথা স্বীকার করেন, তার মানে এই সকলটা ব্যবহার না করলেও হতো। ঠিক আছে না? কাজে এই ধরনের যে অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়। যখন আমরা বাক্যের মধ্যে এই ধরনের অপ্রচলিত শব্দ ব্যবহার করব, তখন কি হবে, বাহুল্য দোষ ঘটবে, তখন বাক্যের যোগ্যতা বিনষ্ট হবে। ঠিক আছে, বুঝতে পারছো? আজকে আমরা আলোচনা করলাম তাহলে কি নিয়ে, একটা সার্থক বাক্যের বৈশিষ্ট্য নিয়ে। তাহলে আমরা জানলাম একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য কয়টি? তিনটি। কি কি? আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বলতে কি বলেছিলাম, যে একটি শব্দ বলার পরে আরেকটি শব্দ শোনার যে ইচ্ছা, সেটি হচ্ছে কি, আকাঙ্ক্ষা। যোগ্যতা কি বলেছিলাম, বাক্যের ভাবগত মিলনকে কি বলে, যোগ্যতা বলে। পরে কি বলেছিলাম, যে আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা। আসক্তি কি বলেছিলাম, যে বাক্যের অর্থের মিল রেখে সঠিক জায়গায় শব্দ বসানোর নাম হচ্ছে কি, আসক্তি। এবার আমরা আলোচনা করব একটি বাক্যের অংশ নিয়ে। খেয়াল করে দেখো, দীপ্ত স্কুলে যাচ্ছে। দেখো, দীপ্ত স্কুলে যাচ্ছে, এই বাক্যের আমরা জানি যে একটি বাক্যের দুইটি অংশ। কয়টি অংশ? দুইটি। সেটি কি কি? উদ্দেশ্য এবং কি, বিধেয়। তোমরা ইংরেজি বাক্যে যেটা সাবজেক্ট পড়েছো সেটা হচ্ছে উদ্দেশ্য, যেটা বিধেয় পড়েছো সেটা হচ্ছে কি, প্রেডিকেট। দেখো এই বাক্যের উদ্দেশ্য কোনটি? দীপ্ত। আর স্কুলে যাচ্ছে শব্দটি কি, বিধেয়। ঠিক আছে, তাহলে আমরা জানলাম একটি বাক্যের উদ্দেশ্য কয়টি, একটি বাক্যের অংশ কয়টি? দুইটি। কি কি? উদ্দেশ্য আর হচ্ছে কি, বিধেয়। বুঝতে পারছো? উদ্দেশ্য আর কি, বিধেয়। এখানে একটি বিষয় খেয়াল করে দেখো, যখন উদ্দেশ্য শুধু একটি শব্দ দিয়ে গঠিত হবে, একটি শব্দ, সেটাকে আমরা বলতে পারি কি, সরল উদ্দেশ্য। আর যখন বিধেয়টি কি, একাধিক শব্দের সমন্বয়ে গঠিত হবে, তখন সেটাকে আমরা বলতে পারি কি, সম্প্রসারিত বিধেয়। এটাকে অনেক ব্যাকরণবিদ এভাবে বলেছেন যে উদ্দেশ্য দুই প্রকার, সরল উদ্দেশ্য, সম্প্রসারিত উদ্দেশ্য। ঠিক আছে, আর বিধেয় দুই প্রকার,
সরল বিধেয়, সম্প্রসারিত বিধেয়, সেদিকে আমরা যাব না। আমরা শুধু জানবো যে একটি বাক্যের দুইটি অংশ, সেটি কি কি, যে উদ্দেশ্যর কি বিধেয়। দেখো আজকে তাহলে আমরা আলোচনা করলাম কি কি নিয়ে। প্রথম আলোচনা করেছি বাক্যের পরিচয় নিয়ে, তারপর আলোচনা করেছি কি যে বাক্যের পদস্থাপন নীতি নিয়ে, তারপর আলোচনা করেছি যে একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। এবার আজকের একটু সংক্ষিপ্ত করে জানবো বাক্যের প্রকারভেদ। দেখো গঠন অনুসারে বাংলা বাক্যের প্রকার। গঠন অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ। দেখো আমরা জানি বাংলা গঠন অনুসারে বাংলা বাক্য 3 প্রকার, শেষের দিকে প্রায়। সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য প্রায় শেষের দিকে, যৌগিক বাক্য। দেখো তাহলে আমরা কি জানলাম যে গঠন অনুসারে বাংলা বাক্যের প্রকার। গঠন অনুসারে বাংলা বাক্য 3 প্রকার, কি কি? সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য, আর একটি হচ্ছে কি যৌগিক বাক্য। বুঝতে পারছো? আগামী ক্লাসে আমরা যখন এটার পরিচয় নিয়ে এবং আলোচনা করবো তখন তোমাদের আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? প্রথমে যে বাক্যের পরিচয় আলোচনা করেছি, এরপর আলোচনা করেছি কি বাক্যের পদস্থাপন নীতি আলোচনা করেছি, এরপর আলোচনা করেছি বাংলা বাক্যের একটি বাংলা সার্থক বাক্যের বৈশিষ্ট্য আলোচনা করেছি, এরপর আলোচনা করলাম যে একটি বাংলা বাক্যের কয়েকটি অংশ থাকে, তাই না? এরপর আলোচনা করেছি যে গঠন অনুসারে বাংলা বাক্যের প্রকার। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা অর্থ অনুসারে বাংলা বাক্যের প্রকার নিয়ে আলোচনা করব এবং এই গঠন অনুসারে বাংলা বাক্যে আজকে যেটা জানলাম এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারো, বা মেসেজও করতে পারো, বা ফোনেও করতে পারো। আর এই ক্লাস শেষ হওয়ার পরে আমি কমেন্ট বক্সে তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিব। অবশ্যই সেই বাড়ির কাজটি করতে হবে এবং সেটা কমেন্টেও আমাকে পাঠাতে পারো, মেসেজেও পাঠাতে পারো। ঠিক আছে, অবশ্যই সেই বাড়ির কাজটি করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আর করোনার এই সংকটময় মুহূর্তে অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় ঠিক মতো পড়াশোনা করবে। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।